আগামীকাল সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আইন মন্ত্রণালয়ের মতামত গ্রহণ শেষে কথা জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আইন মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়, বর্তমানে ডেপুটি স্পিকার ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে থাকা অবস্থায় রাষ্ট্রপতিকে শপথ পড়াতে পারবেন কি না। জবাবে আইন মন্ত্রণালয় জানায়, বর্তমান স্পিকার হাফিজউদ্দিন আহমেদ সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় সংবিধানের ৭৪-এর ৩ অনুচ্ছেদের বিধান অনুসারে স্পিকারের যাবতীয় দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করছেন। তাই সংবিধান অনুযায়ী নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানোর জন্য ডেপুটি স্পিকার সাংবিধানিকভাবে যথাযথ কর্তৃপক্ষ। হাম, ডেঙ্গু সহ কয়েকটি রোগ একসঙ্গে সামলাতে হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করছে। ঢাকা দক্ষিণ নগর ভবনে ওরাল কলেরা টিকা ক্যাম্পেইন উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, একসময় কলেরায় হাজার হাজার মানুষের মৃত্যু হতো। নানা উদ্যোগে তা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে এবং সম্পূর্ণ নির্মূলের লক্ষ্যমাত্রা নিয়ে ওরাল টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে। গর্ভবতী নারী ছাড়া ১ বছরের বেশি সব মানুষকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। ক্যাম্পেইন ২২ অগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় এই টিকা খাওয়ানো হবে। ১ মাস পরে নিতে হবে টিকার দ্বিতীয় ডোজ। বিভিন্ন অভ্যাসের কারণে কলেরা মিন্স ডেথ, ইনশাল্লাহ আমরা ওই পর্যায়ে এখন আর নেই। উই হ্যাভ দ্য ট্রিটমেন্ট and our people are very much conscious about to fight against the attack of cholera. আজকে সেটার জন্য আমরা ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ 2 ডোজ ক্যাম্পেইন আজকে থেকে শুরু হবে। স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করে কলকাতায় বাংলাদেশিদের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে সচিবালয়ে মন্ত্রীর সাথে দেখা করে ভারতীয় হাইকমিশনার বলেন, এই ঘটনায় যা কিছু করা দরকার তা করবে ভারত সরকার। আর স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত, তবে সেই পরিবেশে অনুকূল পরিবেশ নিয়ে কোনো আলোচনা হয়নি। সেসব বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলবে। ম্যাকাইয়ে অনুশীলনের সময় কাঁধে চোট পেয়েছেন অস্ট্রেলিয়া বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করা তানজিদ হাসান তামিম। বাংলাদেশের এই ওপেনারের খেলার বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল পাওয়া যাবে। একদিন পরে ম্যাচ। ম্যাকাইয়ে শেষ মুহূর্তে প্রস্তুতি নিয়েছে টিম বাংলাদেশ। ডারউইনের তুলনায় তাপমাত্রা বেশ কম। সিরিজের দ্বিতীয় শেষ ম্যাচে নামার আগে নাজমুল হোসেন শান্তদের বড় প্রতিপক্ষ আবহাওয়া। তবু শনিবার মানসিকভাবে এগিয়ে থেকেই মাঠে নামবে সফররতরা, কারণ ডারউইনে ইতিহাস গড়েছে ফিল সিমন্সের তত্ত্বাবধানে থাকা দলটি। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে তাসকিন আহমেদ হাসান মাহমুদরা। কোচ বলছেন, দল বেশ আত্মবিশ্বাসী। সবাই দ্বিতীয় টেস্ট খেলার জন্য মুখিয়ে আছে। দল বেশ উজ্জীবিত। নিজেদের মধ্যে বোঝাপড়া আর সম্মান প্রদান করা খুবই গুরুত্বপূর্ণ, আর এই কারণে মাঠে আমরা ভালো ফল পেয়েছি। ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। নির্বাচনে সরকারি দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে বিরোধী জোট থেকে লড়েন অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রম। সংবিধান মেনেই রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে বলে দাবি বিএনপির। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, ৭০ অনুচ্ছেদ বহাল থাকায় প্রত্যাশা পূরণ হয়নি। আপেল শাহরিয়ারের রিপোর্ট। ৩৫ বছর পর অনুষ্ঠিত হল রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। সংসদের অধিবেশন কক্ষে সরাসরি ভোটাভুটির মাধ্যমে রাষ্ট্রপ্রধান নির্বাচনের এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল জাতি। বৈধ ভোটের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যিনি সর্বাধিক ভোট পাবেন তাকে প্রাথমিক নির্বাচিত হিসাবে এখানেই জানিয়ে দেওয়া হবে। সিএসির প্রাথমিক বক্তব্যের পর শুরু হয় ভোট দেওয়ার পালা। প্রথমে ভোটাধিকার প্রয়োগ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। তারপরই ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ভোট দেন। এরপর বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভোট দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ভোট দেওয়ার পর বিরোধী দলের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংসদ সদস্য না হওয়ায় ভোটের সময় সংসদের সভাকক্ষে ছিলেন না 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী অলি আহমেদ। একে একে ভোট দিতে আসেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ 11 দলের সংসদ সদস্যরা। 23তম রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার 349 জন। ভোট শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মন্ত্রী ও জ্যেষ্ঠ সংসদ সদস্যরা। জুলাই জাতীয় সনদে যেভাবে এগ্রিড হয়েছে ওইভাবে যদি 70 অনুচ্ছেদ সংশোধিত হয়ে যায় এবং তার পরবর্তীতে যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে তখন সেই 70 অনুচ্ছেদ অনুসারে হবে, কিন্তু এখন তো সংবিধান সংশোধন হয়নি। সুতরাং আমাদের এক্সিস্টিং বিধান মতে, বিদ্যমান সংবিধানে যা আছে সেই মতেই এই ভোটটা হবে। গণতান্ত্রিক উপায়ে এই রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে। ইনশাআল্লাহ আমরা মনে করি রাষ্ট্রপতি তিনি তার দায়িত্ব সুচারুরূপে পালন করবেন। প্রতিক্রিয়া জানান দুই চিফ হুইপও। প্রত্যাশা ছিল যে এই নির্বাচনের পরে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং আমরা রাষ্ট্রপতি নির্বাচনে যেই ধরনের সংস্কার প্রস্তাবনা ঐক্যমত হয়েছিলাম সেই অনুযায়ী নির্বাচনটা হবে, কিন্তু সেই অনুযায়ী নির্বাচনটা হচ্ছে না। ফলে সেই জায়গায় আমরা আমাদের যে সংস্কারের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটায় ধাক্কা খেয়েছে। কিন্তু তারপরেও এই নির্বাচনে আমরা বিরোধী দলের জোট থেকে প্রার্থী দিয়েছি। প্রতিযোগিতা ছাড়া আমরা চাইনি যে সরকার দল এককভাবে তার দলীয় কোনো প্রার্থীকে নির্বাচিত করে ফেলুক। 5টার পরে আমরা তখনই সকলের উপস্থিতিতে যারা থাকবেন তাদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হবে এবং ফলাফল ঘোষণা করার পর বেসরকারি ফলাফল, তারপর আজকে যাতে প্রজ্ঞাপনা তার ব্যবস্থা করা হবে। উনি শপথ না নেওয়া পর্যন্ত কোনো পদ থেকে তিনি রিজাইন করবেন না। যখন শপথ নেবেন অটোমেটিক্যালি তার পদ শূন্য হবে, সংসদ সদস্যের পদ, এবং সেখানে নতুন করে সংসদ সদস্য নির্বাচিত হবেন। কাজেই আর মন্ত্রী হিসেবে তিনি আছেন, আগামী যখন শপথ নেবেন তখন থেকে তিনি আর মন্ত্রীও থাকবেন না, তখন তিনি মহান রাষ্ট্রপতি। শুক্রবার সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এলএনজি কার্গো সংকটে কক্সবাজারের মহেশখালীতে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে বর্তমানে জাতীয় গ্রিডে আমদানি করা এলএনজি সরবরাহ করছে কেবল সামিট গ্রুপের টার্মিনাল। এক্সিলারেটের টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় আবাসিক, শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহে চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে গত 14 আগস্ট যান্ত্রিক ত্রুটির কারণে এক্সিলারেটের টার্মিনালটি হঠাৎ বন্ধ হয়ে যায়। দিনাজপুরের হাকিমপুর থানার ওসির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় পরিবারসহ মামলা ও হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় এক সাংবাদিক। দিনাজপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নাগরিক টিভির স্থানীয় প্রতিনিধি তাহকিক হাসান অভিযোগ করেন, হাকিমপুর থানার ওসি জাকির হোসেনের নির্দেশে হাসপাতালের সরকারি গাছ কাটার সংবাদ প্রকাশ করায় তাকে এবং পরিবারের 6 সদস্যের নামে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় 47 দিন জেল খেটেছেন বলে জানান সাংবাদিক তাহকিক। নরসিংদীর মাধবদীতে মাদক বিক্রিতে বাধা দেওয়ার ঘটনায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা করেছে মাদক কারবারি। দুপুরে কোতালির চরের এলাকাবাসীর ব্যানারে সংবাদ সম্মেলনে স্থানীয়রা জানান, মুন্ডাতলার চিহ্নিত মাদক ব্যবসায়ী সেলিনা ও তার মেয়ে জুয়েনা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় মাদক বিক্রি করে আসছে। এলাকাবাসী বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় সেলিনা ও তার মেয়ে। এতে ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয়রা। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পেয়েছেন 255 ভোট। আর বিরোধী জোট থেকে অংশ নিয়ে অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রম পেয়েছেন 88 ভোট। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভকামনা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। লাল গোলাপের সুবাস চড়ানো, হৃদয়ের অলিন্দ আলোকিত করা আবেগঘন এই অভিনন্দন দেশের নতুন ইতিহাসের এক অনন্য পোস্টার। একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর তার পেছনে দীর্ঘ ঘাত প্রতিঘাত ও চড়াই উতরাইয়ের শেষে অনবদ্য এক আলোয় হয়ে উঠলেন মহামান্য। রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে সিক্ত হলেন অভিনন্দনের জোয়ারে।
এই মুহূর্তে কেউ শুনবে না। রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচিত জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সকাল থেকেই সরগরম ছিল জাতীয় সংসদ ভবন। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনের প্রধান কর্তা এএমএম নাসিরউদ্দিনের সভাপতিত্বে শুরু হয় নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 ধারা 10(1) অনুযায়ী সংসদ সদস্যগণের প্রদানকৃত ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। ব্যালট পেপার সরবরাহের পর প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত স্পিকার। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে ভোট দেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। সরকার ও বিরোধী দলের এমপিদের সৌহার্দ্যপূর্ণ সহ অবস্থানে মুখরিত ছিল পুরো ভোটের পরিবেশ। দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে শুরু হয় ভোট গণনা। পরে কাঙ্ক্ষিত ফলাফলে ঘোষণা করা হয় বিজয়ী প্রার্থীর নাম। ব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা 343টি, অব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা 6টি। বৈধ ব্যালট পেপারের মধ্যে ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার সাথে সাথে তুমুল উল্লাসে তাকে অভিনন্দন জানায় সবাই। অভিনন্দনের জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদের বিরোধী দলীয় নেতাও বুকে জড়িয়ে নেন নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। সরকার ও বিরোধী দলের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয় পুরো সংসদ ভবনে। দীর্ঘ ৩৫ বছর পর দেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো রাষ্ট্রপতি নির্বাচন, যাতে 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি তার সামনে রয়েছে নানা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জও। সেই সব চ্যালেঞ্জ নিয়েই সামনে এগিয়ে যাবেন রাষ্ট্রপতি। তাই এখন অপেক্ষা রাষ্ট্রপতির শপথ গ্রহণের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, জাতীয় সংসদ ভবন, ঢাকা। ভবিষ্যৎ রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের ইচ্ছা নয়, বরং সংসদ সদস্যদের ইচ্ছে মতো প্রার্থী বাছাইয়ের স্বাধীনতা দেওয়ার পরামর্শ দিয়েছেন বিরোধী দলের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রম, বিরোধী দলীয় উপনেতা এবং বিরোধী দলীয় চিফ হুইপ। 70 অনুচ্ছেদ সংশোধন করে নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার বিষয় উন্মুক্ত করতে আহ্বান জানিয়েছেন তারা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে 11 দলীয় জোটের প্রার্থী পেয়েছেন 88 ভোট। এই নির্বাচনে পরাজয় অবধারিত জেনেও অংশগ্রহণ করে বিরোধী দল। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একদিনের বিশেষ অধিবেশনে সংসদে জামায়াত, জাতীয় নাগরিক পার্টি সহ দলগুলো ভোট দেয়। এতে জামায়াতের মাত্র 2 জন সংসদ সদস্য ভোট দেননি। বিরোধী দলীয় উপনেতা বলেন, নিয়ম রক্ষার নির্বাচন হলেও গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের রীতি তারা পরিবর্তন করেছেন। আমরা তো সেই কারণে জুলাই সনদ অ্যামেন্ডমেন্ট চাচ্ছি, অ্যাপ্রুভাল চাচ্ছি, যাতে করে এই অস্ট্রেলিয়া তৈরি হওয়ার সুযোগ হবে না। আর 2 নম্বর হচ্ছে, যিনি রাষ্ট্রপতি হবেন শপথ নেওয়ার সাথে সাথে এইটাই ওনার একটা পবিত্র দায়িত্ব, নিজেকে নিরপেক্ষ জায়গায় নিয়ে যাওয়া। যদিও এটা সহজ হবে না, কিন্তু আমি মনে করি ফখরুল আলমগীর সাহেবের মতো লোক যদি সিরিয়াস হন, তাহলে এটা ওনার পক্ষে সম্ভব হবে। বিরোধী দলীয় চিফ হুইপ জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে 70 অনুচ্ছেদে নিজ দলের বিপক্ষে ভোটের বিধান বাদ দেওয়ার বিষয়টি তুলে ধরেন। গোপন ব্যালটে যেটাতে ঐক্যমত আমরা সবাই হয়েছিলাম, সেভাবেই নির্বাচনটা হতো, কিন্তু সেভাবে বিএনপিটা নির্বাচন করছে না। ফলে বিএনপি মুখে এক কথা বলে, কাজে আরেক কথা বলতেছে। আমরা এর আগেও বলেছি যে এই সরকার গণভোটের রায়ের সাথে প্রতারণা করেছে, জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, গণতন্ত্রের সাথে এবং আমাদের তাবৎ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে প্রতারণা করেছে। সংসদের সরকার দলীয় সংসদ সদস্যরা জানান, বিরোধী দল একমত হলে আগামীতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন ভোটাররা। জুলাই জাতীয় সনদে যেভাবে এগ্রিড হয়েছে, ওইভাবে যদি 70 অনুচ্ছেদ সংশোধিত হয়ে যায় এবং তার পরবর্তীতে যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে, তখন সেই 70 অনুচ্ছেদ অনুসারে হবে। কিন্তু এখন তো সংবিধান সংশোধন হয়নি। সরকার এবং বিরোধী দল সম্মিলিতভাবে ইনশাআল্লাহ আগামী নির্বাচন যাতে ফ্রি ফেয়ার, ভালো, ক্রেডিবল বিষয় এবং 70 অনুচ্ছেদ না থাকে, তার কার্যক্রম কিন্তু আমরা
এই সরকার এবং বিরোধী সবাই মিলে ইনশাল্লাহ করবো। যদি সত্যি না থাকে আগামী নির্বাচনে সত্যি ছাড়ে। রাষ্ট্রপতির ফলাফল ঘোষণার পর বিরোধী দলীয় সংসদ সদস্যরা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। দীর্ঘদিনের অঙ্গীকার অবিচল থাকবে, আপনার দায়িত্ব পালন হোক সততা, নিরপেক্ষতা, ন্যায়বোধ এবং জাতীয় স্বার্থের প্রতি অবিচল অঙ্গীকার। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির 31 দফায় সংবিধানের 70 অনুচ্ছেদ তুলে দেবার কথা থাকলেও সংবিধানে তা বহাল থাকায় সংসদ সদস্যরা ইচ্ছে মতো ভোট দিতে পারেনি বলে জানিয়েছেন 11 দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ। রাজধানীর মহাখালীতে নিজ বাসভবনে রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিক্রিয়া হিসেবে একথা বলেছেন তিনি বলেন, রাষ্ট্রপতি কাকে চান বিভিন্ন মাধ্যমে জনগণ তাদের মতামত প্রদান করেছে, যেখানে তাকে 68% জনগণ ভোট দিয়েছে বলেও দাবি করেছেন তিনি। অলি আহমেদ বলেন, সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করা না হলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবেন না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 11 দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে দেশবাসীকে সাথে নিয়ে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করার আহ্বান জানিয়েছেন অলি আহমেদ। ব্যক্তি, দল ও গোষ্ঠীগত বিবেচনার ঊর্ধ্বে থেকে দেশ ও নাগরিকদের বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দেবেন এই প্রত্যাশা করি। বিশেষত গণভোটে জনগণের রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে যে রায় দিয়েছে তার প্রতি সম্মান, জবাবদিহিতা এবং অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংলাপের প্রশ্নে আপনার নিরপেক্ষ ও সক্রিয় অবস্থান দেশবাসী প্রত্যাশা করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন দলটির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রেজভী। এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের গঠনতন্ত্রের 7 খ 6 ধারা অনুযায়ী এমন সিদ্ধান্তের কথা জানায় বিএনপি। সেই সাথে সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়। তিনি 2016 সালে দলের 6ষ্ঠ কাউন্সিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। দলের মহাসচিব দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হবার পর ভারপ্রাপ্ত মহাসচিবের এমন ঘোষণা এলো। দেশের 3,320টি পোশাক কারখানার ছাদে প্রায় 1,768 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, এমন তথ্য জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে আলোচনার সভায় সংস্থাটি জানায়, এই সম্ভাবনা কাজে লাগাতে পারলে বড় কারখানাগুলো চাহিদার প্রায় 40% পূরণ করা সম্ভব। এদিকে মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে ফের বন্ধ হয়ে গেছে গ্যাস সরবরাহ। সেলিম মালিকের রিপোর্ট। গত 21 জুলাই কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে ত্রুটি ধরা পর থেকে সারা দেশে দেখা দেয় তীব্র গ্যাস সংকট। বিদেশি কারিগরি টিমের সহায়তায় মেরামতের পরও স্বাভাবিক হয়নি সরবরাহ। বুধবার রাতে এলএনজি কার্গো সংকটে এক্সিলারেট এনার্জির ভাসমান এই টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এদিকে গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় সারা দেশে দেখা দিয়েছে বিদ্যুতের তীব্র লোডশেডিং। কোনো কোনো এলাকায় বিদ্যুৎবিহীন থাকছে 10 ঘন্টারও বেশি। জ্বালানি সংকটে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে কয়েকশো কারখানা। এমন বাস্তবতায় সিপিডির আলোচনা সভায় জানানো হয়, পোশাক কারখানাগুলোর ছাদে 1,768 মেগাওয়াট পর্যন্ত সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব। গার্মেন্টস খাতে সব মিলে প্রায় 9.7 মিলিয়ন স্কয়ার মিটার জায়গা রয়েছে, যেখানে রুফটপ সোলার হতে পারে ইন্ডাস্ট্রিতে, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, এবং যেখান থেকে প্রায় 1,768 মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেট করবার সম্ভাবনা রয়েছে। আর সুযোগের সবটুকু কাজে লাগানো গেলে এই খাতের চাহিদার প্রায় 40% পর্যন্ত পূরণ করতে পারে সৌর বিদ্যুৎ। ইলেকট্রিসিটি কাভারেজ বাড়ানো সম্ভব বড় ফ্যাক্টরিগুলোতে 40%, সুতরাং সেটা সুযোগ আছে তাদের। মিডিয়ামগুলোর জন্য 33% এবং স্মলগুলোর জন্য 38%, সুতরাং এই সুযোগ তাদের আছে। ইলেকট্রিসিটি, নট এনার্জি, গ্যাস বা বয়লার বা ডিজেল সেগুলো বলছি না। সিপিডি জানিয়েছে ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ প্রয়োজন প্রায় 13,000 কোটি টাকা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। 2 বছরে 40 কোটি টাকা ক্ষতি ও টুর্নামেন্ট নিয়ে প্রতিনিয়ত ত্রুটি বিচ্যুতির সমালোচনা নিয়ে এবছর বিপিএল করতে চায় না বিসিবি। সবকিছু গুছিয়ে আগামী বছরে আসরটি মাঠে নামাতে চায় বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন সভাপতি তামিম ইকবাল নিজেই। রিপোর্ট করছেন বর্ষণ কবির। আলোচনা এগিয়েছিল অনেকটাই। বৃহস্পতিবার এলো তার আনুষ্ঠানিক প্রকাশ। গত 2 বছরে
কোটি কোটি টাকার ক্ষতিতে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবি বিপিএল আয়োজনে একরকম নারাজই ছিল। চলতি বছর টুর্নামেন্টটি আদৌ হবে কিনা সেই কৌতূহল মিটিয়েছেন স্বয়ং বিসিবি সভাপতি। যে টুর্নামেন্ট আমার 20 কোটি টাকা লস হয়, যে টুর্নামেন্টে লাস্ট 2 বছরে 40 কোটি টাকা প্লাস মাইনাস লস হয়ে থাকে, আমার প্রায়োরিটি লিস্টে এই মুহূর্তে ওটা না। আমার জন্য প্রায়োরিটি লিস্টে হলো পুরো জিনিসটাকে ফিক্স করা, ঠিক করে যে জিনিসটা যদি বিসিবিকে প্রফিট মেকিং কেমনে করতে পারি ওইটাকে করে তারপরে জিনিসটাকে আগানো। এতগুলো যদি না থাকে, আই ডোন্ট সি এনি রিজন যেটা নিয়ে আমার একদম ঝেপে সব কিছু বাদ দিয়ে এটা নিয়ে আমার কনসেন্ট্রেট করা দরকার। উই উইল হ্যাভ এভরি ইন্টেনশন অ্যান্ড উই উইল ট্রাই অ্যান্ড ডু এভরিথিং পসিবল এটা আমরা নেক্সট ইয়ার হোস্ট করতে পারি। ক্রিকেটারদের যে আর্থিক ক্ষতি হবে সেটা জানেন সাবেক এই অধিনায়ক, কিন্তু ফিক্সিং, পাওনা পরিশোধ নিয়ে টানা হ্যাচড়া এমন অনেক ঘটনাতে বছর বছর সমালোচনা হয়েই যাচ্ছে বিপিএলকে ঘিরে। তাই আসর স্থগিত নিয়ে সমালোচনা উঠলে তা সহ্য করেই নতুনভাবে তা শুরু করতে চান তামিম। আমরা এনাফ টাইম নিয়ে যদি মে এপ্রিলের মধ্যে যদি আমরা সব ফ্র্যাঞ্চাইজ লক করতে পারি, সবার যে কমিটমেন্ট ফ্র্যাঞ্চাইজগুলোর ওগুলা যদি ফুলফিল করতে পারে, আর তারপরে যদি কেউ ডিফল্ট করে, আই স্টিল হ্যাভ 3-4 মান্থস টু ফাইন্ড আনাদার ফ্র্যাঞ্চাইজ। আমি জিনিসটাকে এভাবে করে করতে চাই। ম্যাচ ফিক্সিং ও আর্থিক ক্ষতির কারণে বিপিএল শুরুর পর 2014 সালে আসরটি বন্ধ করেছিল এক মৌসুমের জন্য বিসিবি। এক যুগ পর আবার মাঠে গড়াচ্ছে না দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি টি20 টুর্নামেন্টে। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী অ্যাডভোকেট তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন হয়েছে। বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বনানী কবরস্থানে মরদেহ দাফন করা হয়। স্বামীর দাফন শেষে দীপু মনিকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। স্বামীকে শেষ বিদায় জানাতে সকাল 6:15 মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে দীপু মনিকে প্রিজন ভ্যানে কলাবাগানের বাসায় নিয়ে আসা হয়। সকাল 9:15 কলাবাগান পৌঁছে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। মঙ্গলবার রাতে 76 বছর বয়সে মারা যান তৌফিক নেওয়াজ। দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের জটিলতায় ভুগছিলেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল পেতে শুধু প্রযুক্তি আমদানি করলেই হবে না, দেশের নিজস্ব ডিজিটাল পাবলিক অবকাঠামো গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ। আর এ লক্ষ্যে পরিবেশ তৈরির জন্য সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। রাজধানীর BIISS মিলনায়তনে আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা কেবল প্রযুক্তির বিষয় নয়, রাষ্ট্রের অর্থনীতি, প্রশাসন, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সব ক্ষেত্রে এর প্রভাব বাড়ছে বলে জানিয়েছেন সেমিনারে অংশ নেওয়া বক্তারা। বিশ্বের প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে একটি সমন্বিত AI নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয় সেমিনারে। সৌদি আরবের মক্কায় 46তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ গ্রুপে প্রথম হয়েছেন বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। এছাড়াও ত্রিশপাড়া গ্রুপে তৃতীয় স্থান অধিকার করেছেন হাফেজ মাহমুদুল হাসান আশরাফি। মক্কার মসজিদুল হারামে গতকাল কোরআন হেফজ তিলওয়াত এবং তাফসির প্রতিযোগিতার ফাইনাল অধিবেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের 133টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। 2026 সালের দাখিল পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মাহারাত মডেল মাদ্রাসা। সকালে উত্তরায় প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাহারাত মডেল মাদ্রাসার চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ। প্রধান অতিথি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফল অর্জনের পাশাপাশি জ্ঞান ও নৈতিকতায় নিজেদের সমৃদ্ধ করতে হবে। ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পরে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।